আমি একজন আইনজীবী হিসাবেও এটা সত্যি বলছি, আমি নিজেও নিরাপত্তা চাই, কেন আই অ্যাম নট অলসো সিকিউর। তো একজন আইনজীবী হিসেবে আমাদের সমাজের উপর একটা দায়িত্ব থেকে যায়। তা আইনের মাধ্যমে বা বিচারধারার মাধ্যমে যদি আমরা মেয়েদের প্রোটেকশন দিতে পারি, সেই কথা চিন্তা করে আমি গত 24 আগস্ট 2024-এ একটা ডিমান্ড নোটিশ ছেড়েছিলাম হোম মিনিস্টার অফ আওয়ার বেঙ্গল, হোম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া অ্যান্ড পার্সোনাল সেক্রেটারি অফ দ্য নবান্ন। সেখানে অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 আমাদের সংবিধান অনুযায়ী আমরা যে ওমেন্স প্রোটেকশন পেতে পারি, সেখানে আমরা ডিমান্ড করেছি এবং ডিমান্ড নোটিশটা আমি ছেড়েছি। সেই ডিমান্ড নোটিশে এতদিন পর গতকাল আমার ক্লায়েন্টের বাড়িতে একটা দিল্লি থেকে ওমেন্স ডিপার্টমেন্ট যেটা আছে সেখান থেকে হোম মিনিস্টার ওখান থেকে একটা লেটার এসছে। সেই লেটারের কপিও আপনাদের আমি দিয়ে দেবো, প্রয়োজনে জনসম্মুখে তুলে ধরতে হবে। সেইখানে সেই লেটার অনুযায়ী বলা হয়েছে যে কি রিপোর্ট তুমি তৈরি করলে ওমেন্স প্রোটেকশনের জন্য, সেই রিপোর্টের তালিকাটা পুরোপুরি ডাইরেক্ট যাতে আমার ক্লায়েন্টের কাছে দিয়ে দেওয়া হয়, সেই হিসাবে একটা লেটার গতকাল আমার ক্লায়েন্ট রিসিভ করেছে। এই যে আপনারা নবান্ন যে চিঠিটা আপনারা দিল্লি থেকে এসেছেন, সেটা কি আপনারা হাতে পেয়েছেন? হ্যাঁ, হাতে আছে, এটা হাতে আছে। আমার ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আপনাদেরও আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, প্রয়োজনে আপনারা এটা ফ্ল্যাশ করবেন। এটা গোপন করার কোনো কিছু নেই, কেন এটা জনস্বার্থের মামলাই হবে। এবং আমি আশা করি যে দিদি আমাদের প্রোটেকশন নিশ্চয়ই দেবে, কেননা প্রোটেকশন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমাদের দাবি তো প্রোটেকশন নেওয়া। এবং আজিকরের হত্যালীলা যেটা চলেছে বা যেইভাবে দর্শনক্রিয়া করেছে, তারও যেমন জাস্টিস চাই, এবং মনে করি এর পরবর্তী সময় যাতে এরকমভাবে নৃশংস হত্যা, নৃশংস ধর্ষণ যাতে বাংলার সংস্কৃতিকে যেটা বিলুপ্ত করেছে, সেই বাংলার সংস্কৃতিকে যাতে আবার প্রজ্বলিত করা যায়, সেই ধরনের যাতে সংস্কার এই সমাজে হয়, এবং সেটা কঠিন থেকে কঠিন আইনের মাধ্যমে হবে। এবং আইনজীবী হিসাবে এটাও দাবি করি, যে কোনো ম্যাটারই যখন চলছে, এই ধর্ষণ বলো বা তোমার মার্ডার কেস বলো, সেই ক্ষেত্রে স্পিডি ডিসপোজালের আমি দাবি করি। এবং সিবিআই যেটা তত্ত্বাবধানে রয়েছে, সেই সিবিআইও যাতে খুব দ্রুত তার তথ্য সমগ্র সংগ্রহ করে এটা জমা দেয় আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে, সেইখানে সুপ্রিম কোর্টের বিচারধারা ত্বরান্বিত করতে, এবং যাতে এটা ডিলে না হয় তারও আর্জি করি। এবং স্পিডি ডিসপোজালের জন্য আমি নিজেও একজন আইনজীবী হিসেবে অনুরোধ করছি। তারপরে তো আন্দোলন চলছে, আর একটা তো স্লোগান বাংলার মাটিতে উঠেছেই যে বিচার দর যত পেছোবে, মিছিল তত এগোবে। তাই জন্য আমরা আইনজীবীরাও চাই স্পিডি হোক, তথ্য প্রমাণগুলো তাড়াতাড়ি সংগ্রহ করা হোক, এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্টের কাছে এটা জমা হোক। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আর্টিকেল নিয়ে যারা মিটিং করছে, হুমকি থ্রেট দেওয়া হচ্ছে, সেটা ভয় পাই না। যেমন ব্রিটিশ আমলেও তো হুমকি থ্রেট ফাঁসি সব কিছুই করে বিপ্লবকে রুখতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি করেছে কি, যেমন শহীদ হচ্ছে, যাদের হুমকি থ্রেট দিচ্ছে অলরেডি। তো আমারও জানাশোনা একটা মেয়েকে তুলে নিয়ে গেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে, তাতে বিচারটা তাতে হয়তো হুমকি দিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে অন্য একজন ভয় পেয়ে এই আন্দোলনে বা এই বিদ্রোহে বা এই যে যখন প্রোটেস্টে যাতে সামিল না হয়। কিন্তু হবে কি, কেননা একজনকে ধরলে কি আছে, 10 জন বেরিয়ে আসছে। এটা গণ আন্দোলনের রূপ ধারণ করেছে। তাই জন্য হুমকি থ্রেট এটাতে খুব একটা কাজ হবে না। একজন ধরা পড়বে, 10 জন তার ঘর থেকে বেরোবে। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, কারণ আমরা দিন রাত তো একই আইন চাইছি, নিরাপত্তা। এবং রাতেও মেয়েরা বলছে না রাত দখল করেছি, তাই জন্য। আর রাজনীতির গল্পটা যেটা বলছেন, রাজনীতি কেন হবে? কেউ যদি কারো কাছে বিচার চায়, সেটা কি রাজনীতি হয়? রাজনীতির দল রাজনীতির মতন করে যদি বলতেও থাকে, কিন্তু ছাত্ররা আবার রাজনীতি করছে কোথা থেকে? সবার ঘরে ছাত্র কি রাজনীতি করে? ছাত্রদের মাথায় এত রাজনীতি ঢোকে না। ওরা তো অকালপক্ষ ব্রেন নয়, ওদের ব্রেনটা তো একটা পড়াশোনার ব্রেন। তাহলে ওরা যেটা ডিমান্ড করছে, ওদের সিকিউরিটির জন্য, বিশেষ করে মেয়েদের সিকিউরিটির জন্য ডিমান্ড করবে, এটা ন্যাচারাল কথা। রাজনীতির কি আছে? কোনো প্রতিবাদকে কি সবসময় রাজনীতির মোড় দেওয়া যায়? তাহলে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তাহলে উনি কিভাবে যে কোনো প্রতিবাদে নেমে যেতেন। কিছু হলেই না গাছের পাতা নড়ার আগেই তো উনি প্রতিবাদে সামিল হয়ে যেতেন। তাহলে আজকে যদি উনি বিরোধী দলের নেত্রী থাকতেন, সেটা উনি কি করতেন
সেটা ওনার বিবেককে প্রশ্ন করতে বলুন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সিবিআইকে তো দায়িত্ব দিয়েছে, এটা ঠিকই বলেছেন যে সিবিআইয়ের কাছে আরও তো আগে পূর্ববর্তী গেছে, পূর্ববর্তী অলরেডি আছে, কিন্তু সেইভাবে মানে আশারূপ বা মানে স্যাটিসফ্যাক্টরি কোনো তথ্য সিবিআইয়ের কাছ থেকে আমরা পাচ্ছি না। কিন্তু আইনজীবী হিসাবে একটু অপেক্ষা করতে হবে, কেননা ধৈর্য তো ধরতে হবে, আইনের ঊর্ধ্বে তো কিছু নয়। কিন্তু তথ্য প্রমাণ বা তথ্য সামগ্রী সঠিকভাবে সংগ্রহ করার জন্যই আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব, এবং সিবিআইয়ের তদন্তের জন্যই তো হাইকোর্টে প্রথমে অ্যাপিল করা হয়েছিল, পিল ম্যাটার করা হয়েছিল, আর পরবর্তী সময় সুপ্রিম কোর্টেও শো মটর করে চিফ জাস্টিস নিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা খবর পাচ্ছি যে প্রস্তাব পাচ্ছি তার গোলার স্বর একটু বেশি, সেই জন্য তাকে বিচারপতি ধমক খেতে হলো, এবং প্রধান যে নির্যাতিতার আইনজীবী বিকাশ হচ্ছে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং কথা বলছেন একমাত্র রাজ্য সরকারের যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল। কী বলবেন? দেখুন, কোর্ট তো শো মোটর ম্যাটারটা নিয়েছেন, এবার কে গলাবাজি করেছে না করেছে, আই ওয়াজ নট প্রেজেন্ট, সেটা চোখে দেখেছি না, আমি সেটা কানে শুনছি বা ভিডিওতে দেখেছি। তাই জন্য তারা দুজনেই আমার কলিগ, ছোট ভাই কৌস্তব, আর বিকাশ দাও আমার সিনিয়র কাউন্সিল। অনেক সময় কোর্টের কাছে আমরাও অনেক সময় বকাবকি খাই, ওটা কোনো ব্যাপার না, লার্নেড আমরা তো লর্ডশিপ বলি, সেইটাকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের যেটা আবেদন বা আমাদের যেটা চিন্তা, মানে আমাদের যেটা প্রেয়ার কোর্টের কাছে, সেইটা আমরা পাচ্ছি কি না সেটাই দেখব। কোর্ট বকুক জকুক যাই করুক, কোর্ট ঠিক বিচার দিচ্ছে কি না, বা কোর্টের কাছে আমরা এটুকুনি আশা রাখি যে কোর্ট সঠিক বিচার দেবে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই বিভিন্ন মামলার সঙ্গে এই মামলাটাও ঝুলা রয়েছে। সেই মামলায় যারা আর্থিকল নির্যাতিতার হয়ে লড়াই করছে, তাদেরকে যদি কথা বলতে না দেওয়া হয়, তাদের যদি ফেস দেওয়া হয়, তাদের মনোবলটা অনেকটা ভেঙে যায়। আপনার মনে হচ্ছে এখন মানুষের মনোবল ভেঙে যাচ্ছে? একটা মানুষের মনকে ভাঙার জন্য 10টা মানুষের মনকে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। এমন একটা পারদ উঠেছে না, হাই টেম্পার আছে, তপ্ততামা এখন বাংলা। এই বাংলাই হলো প্রতিবাদের ঝড়। আপনারা ব্রিটিশ সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাংলা থেকে, মানে ঝেঁটা দিতে দিতে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেই জন্য এই ভুল কিন্তু বাঙালির কাছ থেকে আশা করবেন না যে বাংলা থেমে যাবে। না, যদি আইনের গতিও থেমে যায়, কিন্তু আন্দোলনের গতি বা বিদ্রোহের গতি বা মানুষের প্রতিবাদের গতি থামবে না। এটা বাংলা, বাংলা জানে কি করে আদায় করতে হয় তার ন্যায্য পাওনা। আচ্ছা, সরকার বা যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে, রাজ্যে পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে, তার মধ্যে আর্থিকলে যারা যারা এই এভিডেন্স হয়, তাহলে রাজ্য ক্ষতিটা কোথায়? কেন সরাচ্ছে না রাজ্য? গরিবসী কেন করছে? সরিয়ে দেওয়া মানে যারা ওই কর্মক্ষমতায় যারা এই আর্থিকলে এভিডেন্স মিটিয়েছে, যারা নির্যাতিতার বাবা মাকে টাকা দিতে চেয়েছে, হ্যাঁ, যারা এর সঙ্গে জড়িত রয়েছে, যারা তাদের যদি রাজ্য সরকার সরিয়ে দেয়, তাদের ভেতরে ক্ষোভ তৈরি হবে না? কেন তারা যেই কাজটা করেছে আপনার মনে হয় নিজে নিজে করেছে, নিজের বুদ্ধিতে করেছে, কোনো তত্ত্বাবধান ছাড়া, কোনো ইনস্ট্রাকশন ছাড়া, তাহলে তাদের ভেতরে ক্ষোভ সৃষ্টি হবে। তাদেরকে নিজের দখলে রাখাটাই তো রাজ্য শাসকের প্রধান কাজ, এটা তো তার কাজ হবে। তাকে সরিয়ে দিলে তো সে ফাঁস করে দেবে, এত সহজে হবে? এমনিতেই তো বলেছে যে ফোঁস করো। ফোঁস কাকে বলেছে করতে? আপনাকে তো গতকালও আমি একটা ক্লিপিং দিলাম না, যে রামকৃষ্ণ কি বলেছে, যে অন্যায়ের বিরুদ্ধে ফোঁস করো, কিন্তু অন্যায় করেই ফোঁস করতে বলছে। এই হয়েছে ব্যাপার। তাই জন্য সরিয়ে দিলে মুশকিল আছে, সরিয়ে দেওয়া যাবে না।